আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলের সর্বপ্রথম কিউএনএ এপিসোডে। মানে আজকে আমরা সর্বপ্রথম আপনাদের প্রশ্নগুলোর উত্তর আমি দিব। সো আজকের ভিডিওতে বেশ কিছু ইন্টারেস্টিং প্রশ্ন আছে আপনারা করেছেন, আপনাদের উত্তরগুলো আপনারা আজকের ভিডিওতেই পেয়ে যাবেন। সো দেখতে হলে সাথেই থাকুন। আচ্ছা, তো আমাদের ফার্স্ট কমেন্টটি করেছেন শেখ মাইশা। তিনি কমেন্ট করেছেন যে আপনার বাসায় কতজন আছে। সো আমার ফ্যামিলি মেম্বার বা আমার বাসার মেম্বার হচ্ছে মোটে 8 জন। আমরা এখনও জয়েন্ট ফ্যামিলিতে থাকি। অ্যান্ড আমার ভাই বোন বলতে গেলে আমার জাস্ট ছোট একটা বোন আছে আর আমি, মানে আমরা 2 ভাই বোন। সো এই আর কি। তারপরের প্রশ্নটি করেছেন MSL মোস্তাক চৌধুরী। তিনি কমেন্ট করেছেন যে আপনি কোন ক্লাসে পড়েন। আমি 2026 সালে ক্লাস 10-এ উঠেছি, আর 27 সালে হচ্ছে আমি SSC দিব। সো এই আর কি। আই হেট জুস 786 সামথিং, আমি আসলে এনার নাম জানি না। সো তিনি কমেন্ট করেছেন উড ইউ গো টু আমেরিকা উইথ ব্রো, মানে আপনি কি ভাইয়ের সাথে আমেরিকা যাবেন নাকি, এই কথাটা দিয়ে তিনি কি বোঝাতে চেয়েছেন আমি বুঝতে পারতেছি না। তবে যেইটুকু বুঝছি যে তিনি বোঝাতে চাচ্ছেন যে আমার যে বন্ধু আছে বা আমার যে বেস্ট ফ্রেন্ড আছে তার সাথে আমি আমেরিকা যাব কি না। অ্যাকচুয়ালি আমি বাংলাদেশ ছাড়তে চাই না, আমি বাংলাদেশেই থাকতে চাই। অ্যান্ড এই জায়গাটা আমার কাছে বেশি ফ্যামিলিয়ার মনে হয়, আমার নিজের আপন জায়গা মনে হয়। সো আমি যদি কোনো দিন যাইও বিদেশে, তাও ঘুরতে, ট্রিপে বা কাজে বা বিজনেস পারপাসে যদি হয়, তাহলে আমি বিদেশে যাব বা এই ধরনের কাজগুলোতে আসলে বিদেশে যাব। ওইখানে সেটেলমেন্টের জন্য বা ওইখানে থাকার জন্য পার্মানেন্টলি এরকম আমার কোনো ইন্টেনশন নাই। সো এই ধরনের কোনো কাজে আমি বিদেশে যাব না যে ওইখানে যে আমি পার্মানেন্টলি থাকবো। আমি বাংলাদেশেই থাকছি, আর যদি যাই কোনো দিন তাহলে বিজনেস পারপাস বা ট্রিপের জন্যই যাব। তারপরে আরও 2টি কমেন্ট করেছেন ওই একই ভাই। তিনি বলেছেন যে টেল আস ইয়োর হরর এক্সপিরিয়েন্স নন নেগোশিয়েবল। আচ্ছা, হরর এক্সপিরিয়েন্স। আমার হরর এক্সপিরিয়েন্স হচ্ছে আমি একদিন রুমে শুয়েছিলাম একা একা। তো আমার মাথার পিছনে, মানে আমার বেডের যেই দিকে আমি মাথা দিয়ে ঘুমাই তার পিছনে আমার জানলা, আর জানলার ওই পাশে পুকুর। এই যে পিছনে আপনারা যে পুকুরটা দেখতে পান আমার ভিডিওতে নর্মালি এটাই। সো রাত 3টা বাজে, অ্যান্ড আমি শুয়ে থেকে কিছু একটা ভাবছিলাম, আমার এখনও মনে নাই। সো আমি শুয়ে থেকে দেয়ালের দিকে তাকিয়ে আছি, মানে এইদিকে মাথা এইদিকে দেয়ালের দিকে তাকিয়ে আছি। দেখছি যে একটা গাছের ছায়া আছে। মানে আমি মনে করছিলাম যে হয়তোবা কোনো লাইট টাইট হয়তোবা পিছনে জ্বলছে, যেটার ছায়া হয়তোবা সামনে দেখা যাচ্ছে। সো আমি শুয়ে আছি, ওই গাছের ছায়ার দিকে তাকিয়ে আছি। হঠাৎ করে দেখলাম যে গাছের ছায়াটা উড়ে গেল। এখন আমি এটার এক্সপ্লেনেশন আজকেও খুঁজে পাইনি, কারণ আপনারা দেখতে পাচ্ছেন পুকুরের এই সাইড দিয়ে কোনো রাস্তাও নাই যে কোনো গাড়ি যাবে। মানে গাড়ি যাওয়ার অ্যাকচুয়ালি কোনো রাস্তা নাই, পুকুরটা চারিদিক দিয়ে বাড়ি দিয়ে ঘেরা। অ্যান্ড আমি জানি না এটা আসলে কেমনে কি হয়েছে রাত 3টার সময়। সো এই জিনিসটা আমার কাছে একটু হরর টাইপেরই লেগেছে। অ্যান্ড আপনারা অনেকে হয়তো বা এটা নিয়ে ফানও করতে পারে, বাট এই জিনিসটা ওইখানে থেকে আমার কেমন লেগেছে সেটা আমিই জানি। তো তারপরে তিনি আরেকটা কমেন্ট করেছেন যেটা হইতেছে হোয়াট ইজ ইয়োর এথনিসিটি, ইসলাম। তারপরের প্রশ্নটি করেছেন তামজিৎ দেবগুপ্তা। তিনি কমেন্ট করেছেন বর্তমান 21শ শতাব্দীতে এসে ক্রিয়েটিভ ওয়ার্কসকে এআই কিভাবে প্রভাবিত করে, আদৌ কি ভবিষ্যতে বিভিন্ন পেশা যেমন লেখালেখি, থিয়েটার, ছবি আঁকা এসব ম্যাটার করবে, আর টেকনোলজিক্যাল গ্রোথ মানুষকে মনস্তাত্ত্বিকভাবে কতটা প্রভাবিত করে। মেইনলি তিনি এআইয়ের প্রেক্ষাপটটা সম্পর্কে জানতে চেয়েছেন। আমরা জানি বা এটা কনফার্ম, টোটালি কনফার্ম যে এআই প্রচুর পরিমাণে জব মানুষের কাছ থেকে কেড়ে নিবে। যেমন রাইটিংয়ের কাজগুলো এখন আমরা অলমোস্ট প্রায় সবাই এআইকে দিয়ে করিয়ে নেই। ক্যাপশনস লেখা বলেন বা ইমেল লেখা বলেন বা যে কোনো কিছু, আমরা দেখা যাচ্ছে যে এআইকে দিয়ে সরাসরি না করালেও এআইয়ের কাছ থেকে আইডিয়াটা নেওয়ার চেষ্টা করি যারা আমরা এআই ইউজ করি তারা। সো আপনারা বুঝতেই পারছেন যে এই কাজগুলো ইন ফিউচার ছোটোখাটো যে কাজগুলো সেগুলো আমরা যদি ফ্রিতে এআইকে দিয়ে করাই দিতে পারি বা করাই নিতে পারি, তাহলে আপনাকে মানে একটা মানুষকে এই কাজগুলো করার জন্য টাকা পয়সা কেন দেওয়া হবে, তাই না? এটা একটা স্বাভাবিক চিন্তা ভাবনা। আমরা যতই যাই বলি, আপনিও যদি থাকতেন একজন বিজনেসম্যানের জায়গায় যে এই কাজগুলো করিয়ে নেয় মানুষকে দিয়ে, তাহলে আপনিও এইভাবেই ভাবতেন যে আমি যে কাজটা এআইকে দিয়ে ফ্রিতেই করিয়ে নিতে পারতেছি সেই কাজটা আমি কেন মানুষকে টাকা দিয়ে করাই নিব। সো দ্যাটস ইট। জব তো রিপ্লেস হবে, এটা ঠিক আছে, কিন্তু এআই আসার পর
এআইকে ঘিরেই এত পরিমাণে নতুন জব ক্রিয়েট হবে ভাই। আপনি যদি এআই সম্পর্কে জানতে পারেন, এই সম্পর্কে আমরা হচ্ছে একটা প্লেলিস্টই তৈরি করেছি যে এআই কেমনে কীভাবে এসেছে, ইন ফিউচার এআইয়ের কী হইতে পারে, আর বর্তমানে এআইয়ের কী অবস্থা, এই সম্পর্কে সকল বিষয় আসা ওই প্লেলিস্টে আমরা হচ্ছে আলোচনা করব। অ্যান্ড দ্যাটস ইট। ইন ফিউচার এআইয়ের আরও হচ্ছে জব আসবে। অ্যান্ড আর্টিস্ট সম্পর্কে যে কথাটা বললেন, এটা একটা ভালো প্রশ্ন ছিল যে একজন আর্টিস্টকে এআই কিভাবে প্রভাবিত করতে পারে। আর্ট যে জিনিসটা, সেইটা কিন্তু আমাদের ফিলোসফি থেকে, আমাদের মন থেকে, আর আমাদের বাস্তব জীবনের প্র্যাকটিস থেকে আসে। সো এই জিনিসটা টোটালি একটা হচ্ছে আধ্যাত্মিক একটা বিষয়ের মধ্যে চলে যায়। সো আমার মনে হয় না যে আর্ট জিনিসটা এআই দিয়ে রিপ্লেস করা যাবে। বহুত আগের কথা, যেই সময় হচ্ছে আর্টিস্টরা মানুষদের ছবি আঁকাতো, অ্যান্ড ক্যামেরা আসার পর আর্টিস্টদেরকে রিপ্লেস করা হবে কিনা এই সম্পর্কে প্রশ্ন উঠেছিল। দেন আর্টিস্টরা এখনও এক্সিস্ট করে, যারা ছবি আঁকায় হাতে, তারা এখনও এক্সিস্ট করে। কেন আপনি কি জানেন? ক্যামেরা দিয়ে তো আর্টিস্টদের হাতের ছবির থেকে আরও ভালো ছবি তোলা সম্ভব। আমরা জানি আইফোনের ক্যামেরা এসছে, যেগুলো দিয়ে আমরা ফটোগ্রাফি করে আরও ভালো ছবি তুলতে পারি। কিন্তু আর্টিস্টরা কেন এখনও এক্সিস্ট করে? কারণ ওই জিনিসটা আসে ভাই মনের গভীর থেকে, একটা ফিলোসফি থেকে, আধ্যাত্মিকতা থেকে, যে জিনিসটা আমার মনে হয় না কোনো হচ্ছে টেকনোলজি হচ্ছে কি বলবো রিপ্লেস করতে পারবে। অ্যান্ড ইন ফিউচার আমাদের এই টেকনোলজি নিয়ে কাজ করা উচিত, যাতে করে আমাদের হচ্ছে মানব সমাজের কোনো প্রভাবও না পড়ে। মনস্তাত্ত্বিকভাবে এআই মানুষকে কিভাবে প্রভাবিত করে দেখেন। আপনি যখন এআইয়ের ওপর পুরোপুরিভাবে ডিপেন্ডেন্ট হয়ে যাবেন, যে আপনি ছোটোখাটো কাজের জন্য এআইয়ের কাছে যাচ্ছেন, ক্যালকুলেশনের জন্য, বা দেখা যাচ্ছে যে হচ্ছে যে কোনো ছোটোখাটো কাজের জন্য আপনি যখন সবসময় এআই এর কাছে যেতে থাকবেন, তখন আপনার হচ্ছে কগনিটিভ স্কিলসগুলো হচ্ছে কমতে থাকবে। অ্যান্ড এই জিনিসটাই আপনার ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের ওপর ইম্প্যাক্ট ফেলবে, বিভিন্নভাবে মনস্তাত্ত্বিকভাবে আপনার উপর ইম্প্যাক্ট ফেলবে, যেটা নিয়ে আমি আগেও একটা শর্ট ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম। সো দ্যাটস ইট। তামজিৎ দেবগুপ্তা ভাইয়া, আপনি অনেক ভালো একটা প্রশ্ন করেছেন, অ্যান্ড এই প্রশ্নটা যথেষ্ট ইনফরমেটিভ একটা প্রশ্ন ছিল। তো চলে যাওয়া যাক নেক্সট কোশ্চেনে। নেক্সট প্রশ্নটা করেছেন আজাইরা ফান উইথ তাসিন। বেশ বড় একটা প্রশ্ন দেখতে পাচ্ছি। ফার্স্ট কোশ্চেন, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফাদার্স ফোন প্রসেসর? আচ্ছা, আমার বাবার ফোনের প্রসেসর হচ্ছে মিডিয়াটেক। তারপরের প্রশ্নটা হচ্ছে, হোয়াট কালার ইজ ইউর ফোন? আমার ফোনের কালার হচ্ছে ব্লু, Xiaomi Redmi Note 11 ব্লু কালারের যে এডিশন আছে ওইটা। তারপরে প্রশ্নটা হচ্ছে, হোয়াট ইজ ইউর ড্রিম কার? আমার ড্রিম কার, আচ্ছা আমার ড্রিম কার হচ্ছে M5 CS, BMW M5 CS। তারপরে প্রশ্ন, ইফ ইউ ক্যান রিড দিস, ইউ হ্যাভ আ স্ট্রং মাইন্ড টু, আই কুডেন্ট বিলিভ দ্যাট আই কুড অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ড ফর আই ওয়াজ রিডিং। আচ্ছা, এই জিনিসটা হইতেছে একটা টেস্ট আর কি, যে হিউম্যান মাইন্ড স্ট্রাকচারালি ওয়ার্ডগুলো হচ্ছে সাজানো না থাকলেও বুঝতে পারে। সো এই কথাটাই এখানে লেখা আছে। অ্যান্ড ইয়েস, আমি এই জিনিসটা পড়তে পারতেছি। আমার কগনিটিভ স্কিল আছে মোটামুটি, খুব একটা স্ট্রং না হলেও মানে চালিয়ে নেওয়ার মতো। তারপরের প্রশ্নটা করেছেন গেমিং কিং। আপনার নামটা আসলে নিচে লিখে দিলে ভালো হতো, আপনার নামটা আমি ভিডিওতে নিতে পারতাম। তো তিনি কোশ্চেন করেছেন, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি ইন ফিউচার? ফিউচারে অ্যাকচুয়ালি আমার হচ্ছে ইঞ্জিনিয়ারিং করার ইচ্ছা আছে একটা। যাই হোক, দেখা যাক কতদূর কি যেতে পারি আর কি। তাছাড়া আপনাদেরকে এভাবে কন্টেন্ট সার্ভ করার ইচ্ছা আছে আমার। ফিউচারে আমি আরও কোয়ালিটি টেক কন্টেন্ট আপনাদেরকে দিতে চাই। তারপরে প্রশ্নটা করেছেন, রোড টু ইসলাম, হোয়াট মাইট হ্যাপেন ইন দ্য ফিউচার অফ এআই? এই সম্পর্কে আমি অলরেডি বলেছি। ফিউচারে এআই হচ্ছে অনেকটাই প্রাসঙ্গিক হয়ে যাবে। এআই মানুষকে অনেক জায়গাতেই রিপ্লেস করবে, অনেক জব হচ্ছে মানুষের কাছ থেকে নিয়ে নিবে, এই সম্পর্কে আমি বলেছি। অ্যান্ড মানুষও এআইয়ের উপর আরও প্রচুর পরিমাণে ডিপেন্ডেন্ট হয়ে যাবে, যেটা আমরা এই সময়ে দাঁড়িয়ে ভাবতেও পারি না। আপনি জাস্ট একবার ভেবে দেখেন, আজ থেকে 1 বছর আগেও এআই ছিল 1 বছর আগে কি এআই এর ওপর মানুষ এতটা ডিপেন্ডেন্ট ছিল? বা 1 বছর আগে কি মানুষ এত পরিমাণে এআই ইউজ করতো আজকে দাঁড়িয়ে করতেছে? সো দ্যাটস ইট। ফিউচারে আমরা আরও এআইয়ের উপর ডিপেন্ডেন্ট হব, যে জিনিসটা হয়তো আমরা কল্পনাও করতে পারতেছি না। অ্যান্ড তারপরে প্রশ্নটা করেছেন, তো হ্যাঁ, মিস্টার সৌহার্দ্য, তিনি কমেন্ট করেছেন, ইউটিউবিং নিয়ে তোমার ভবিষ্যৎ লক্ষ্য কী? ইউটিউবিং নিয়ে দেখেন, আমার ভবিষ্যৎ লক্ষ্য হচ্ছে আমি প্রতিনিয়তই ট্রাই করি আমার কন্টেন্টে যেই হচ্ছে ফল্টগুলো আছে বা মিস্টেকগুলো আছে সেগুলো খুঁজে বের করে
পরের ভিডিওতে যাতে সেই ফল্টগুলো না থাকে সেটা হচ্ছে ঠিক করা। আর আপনাদেরকে কোয়ালিটি টেক কন্টেন্ট এনে দেওয়া। বাংলাদেশে অ্যাকচুয়ালি হচ্ছে টেক এই বিষয়টা কিন্তু খুব ভালোভাবে পরিচিত না। এই জিনিসটাকে সবার সামনে ইন্ট্রোডিউস করা, এইটা হচ্ছে আমার একটা গোল আর কি, আমার লাইফ গোল এইটা। অনেক মানুষ আছে যারা বাংলাদেশে টেক দেখতে চায় না, যে কারণে আমার ভিডিওগুলো হচ্ছে তেমন একটা ভাইরাল যায় না। জাস্ট হাতে গোনা নামি দামি কিছু চ্যানেল আছে, টেক চ্যানেল আছে, যাদেরকে দেখে আমি ইন্সপায়ার্ড হয়েছিলাম। সো তাদের ভিডিওগুলাই চলে, কেউ দেখুক অথবা না দেখুক, আমি আমার জায়গা থেকে চেষ্টা করব সর্বোচ্চ যাতে আপনাদের কাছে ভালো ভালো টেক ভিডিওগুলো পৌঁছে দিতে পারি। তারপরের কমেন্টটি করেছেন, নামটা আমি পড়তে পারতেছি না, মেলাগুলা ডি আছে, লাস্টে I4H আছে। সো আপনার নামটা নিচে উল্লেখ করে দিলে হচ্ছে আমি ভালো করে বুঝতে পারতাম। তিনি লিখেছেন অ্যান্ড্রয়েড অর iOS। ভাই রে ভাই, আমি যদি এখন যে কোনো একটা পিক করি তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে। মেইনলি আমার অপিনিয়ন হইতেছে অ্যান্ড্রয়েড একটা প্ল্যাটফর্ম, iOS আর একটা প্ল্যাটফর্ম, দুইটা সম্পূর্ণই আলাদা, আকাশ পাতাল তফাৎ ভাই, অ্যাকচুয়ালি আকাশ পাতাল তফাৎ। আপনি অ্যান্ড্রয়েডে যা যা করতে পারবেন iOS-এ তার কিছুই করতে পারবেন না, আবার iOS দিয়ে যা যা করতে পারবেন অ্যান্ড্রয়েডে তার কিছুই করতে পারবেন না। মেইনলি ফিচারের জন্য আমার অ্যান্ড্রয়েড পছন্দ, অপটিমাইজেশনের জন্য আমার iOS পছন্দ, কারণ iOS প্রচুর পরিমাণে একটা অপটিমাইজড UI, আর অ্যান্ড্রয়েড হচ্ছে আপনি মানে যেভাবে খুশি সেভাবে চালাতে পারবেন, প্রচুর কাস্টমাইজ করার অপশনস আছে, প্রচুর ফিচার আছে, অ্যান্ড আপনি অনেক কিছু এখানে পেয়ে যাবেন যেইগুলো আপনি iOS-এ পাবেন না। আমার মেইনলি দুইটাই ভালো লাগে, দুইটা দুই কাজের জন্য মানুষ ইউজ করে। আমার মনে হয় যে দুইটা যদি আমরা কম্বাইন করে ইউজ করতে পারি, আপনার কাছে যদি এনাফ মানি থাকে, তাহলে আপনি হচ্ছে iOS আর অ্যান্ড্রয়েড দুইটা একসাথে ইউজ করতে পারলে সব থেকে ভালো হয়। আর আপনার কাছে যদি এনাফ মানি না থাকে আমার মতেই, তাহলে আপনি হচ্ছে অ্যান্ড্রয়েড ইউজ করতে পারেন। আমি নিজেও অ্যান্ড্রয়েড ইউজ করি, যেহেতু আমার প্রচুর পরিমাণে ফিচার দরকার হয় ভিডিও এডিট করার জন্য, তারপর আরও বিভিন্ন কাজের জন্য। সো অ্যান্ড্রয়েড ইউজ করতে পারেন। আর আপনার যদি মনে হয় যে আপনার হচ্ছে মানে কি বলবো অপটিমাইজেশন দরকার, তাহলে আপনি iOS ইউজ করতে পারেন। দ্যাটস ইট। নেক্সট কোশ্চেনটা করেছেন ড্রিম বার্ডস 365। ভাই, কবে থেকে ইউটিউব স্টার্ট করার প্ল্যান ছিল? আমার ইউটিউব স্টার্ট করার প্ল্যান ছিল অনেক আগে থেকে, আমি যখন ক্লাস 3-তে ছিলাম তখন থেকে। এখন আমি ক্লাস 10-এ উঠে গেছি, সো আপনারা বুঝতেই পারছেন কত আগে থেকে আমার প্ল্যানিং ছিল। আর আমার ইউটিউব চ্যানেলটা আমি স্টার্ট করেছিলাম মোস্ট প্রবাবলি 2021 সালের ডিসেম্বর মাসে শেষের দিকে। আমি একটা ভিডিও দিয়েছিলাম, যে ভিডিওটা মানে মজার ছলে বানাইছিলাম আর কি, ছাদে বসে থেকে, কোনো ইনফরমেটিভ ভিডিও ছিল না। সো এই ভিডিওটা এখন আমার চ্যানেলে আর নেই, ওইটা হচ্ছে ডিলিট করে দেওয়া হয়েছে। দ্যাটস ইট। তখন থেকে আমার ইউটিউব চ্যানেল হচ্ছে ভিডিও আপলোড করা শুরু হয়েছে, অ্যান্ড আমি সিরিয়াস হয়েছি এখন এসে। তারপরে প্রশ্নটা করেছেন কিভাবে ইউটিউব থেকে মানি অ্যাকসেপ্ট করিস ব্যাঙ্ক অ্যাকাউন্ট পর্যন্ত। তো এইটা হচ্ছে সাদিক নিয়ন, আমার এক ফ্রেন্ড, আমার ওই ফ্রেন্ডটা হচ্ছে কমেন্ট করেছে এখানে। তো আমি বলতেছি কিভাবে মানি অ্যাকসেপ্ট করি। এখন আমার মনিটাইজেশন অন হয়নি, আমার সাবস্ক্রাইবার কাউন্ট এখন 517, আর ওয়াচ টাইম মনে হয় 100 বা 100+। আমি মাঝে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন কিছুদিনের জন্য বন্ধ রেখেছিলাম, যে কারণে ওয়াচ টাইম একবারে কমে গেছে, ওয়াচ টাইম মেলাখানেই বেড়ে গেছিলো। সো এখন আমার টার্গেট মোটামুটি হচ্ছে মনিটাইজেশনটা অন করা, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি অন হয়ে যাবে। আপনারা আমাদের ভিডিও বেশি বেশি দেখেন, লাইক দেন, তাহলে আমাদের মনিটাইজেশন অন হবে। ইউটিউবে মানি অ্যাকসেপ্ট করা প্রসিডিউর হচ্ছে আপনার একটা ভেরিফিকেশন কোড আসবে, মানে আপনার জিপিও দিয়ে আসবে, সেই ভেরিফিকেশন কোড দিয়ে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে, অ্যাডসেন্সের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করে দিবেন, আপনার হচ্ছে মানি হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে, আপনি মাসে মাসে মানিটা ট্রান্সফার করতে পারবেন ইউটিউব চ্যানেল থেকে। আমার জানা মতে এটাই, আমি প্র্যাকটিক্যালি কোনো দিন করে দেখিনি। তারপরে প্রশ্নটা করেছেন হুমাইরা তাবাসসুম 07, তোমার ফিউচার গোল কি? আমার ফিউচার গোল অলরেডি আমি বলছি। এই প্রশ্নটা অনেক মানুষ করেছেন যে আমার ফিউচার গোল কি। আমার ফিউচার গোল মেনলি হচ্ছে একটা ভালো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট করা, প্লাস আমার ইউটিউবে আপনাদেরকে ভালো ভালো টেক কন্টেন্ট সার্ভ করার অনেক ইচ্ছা। আমি ইন ফিউচার ট্রাই করব আরও ভালো কোয়ালিটি কন্টেন্ট আপনাদেরকে সার্ভ করার, এইটা আমার মোটামুটি ফিউচার গোল। আপনারা দোয়া করবেন, আমাদের সাথেই থাকবেন। তারপরের প্রশ্নটা করেছেন ইটস ইউকিরো 23, হু ইজ ইউর ইন্সপায়ারেশন ইন দিস জার্নি? আমার মেন ইন্সপায়ারেশন ছিল স্যামজনের স্যাম ভাই। তো তাকে আমি মেলা আগে থেকে দেখতাম, তার যখন 10,000 সাবস্ক্রাইবার ছিল তখন থেকে আমি তার ভিউয়ার। সো এখনও আমি তার ভিউয়ার, এখনও আমি তার ফ্যান ফলোয়ার হিসেবেই। তাছাড়া টেক টু দ্য পয়েন্টের ওয়াহিদ ভাই আর এটিসি অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি, ওদের গ্রুপটা আমাদের খুবই ভালো লাগে। সো দ্যাটস ইট, এরাই মোটামুটি আমার হচ্ছে ইন্সপায়ারেশন। এদের দেখে আমার টেক জগতে আসার হচ্ছে একটা প্ল্যানিং তৈরি হয়েছিল। তারপরের কোশ্চেনটা করেছেন দিল আফরোজ আক্তার রোজি। তিনি কমেন্ট করেছেন ক্যান ইউ টেল ইউর ডেইলি রুটিন?
আচ্ছা, ডেইলি রুটিন বলতে কি আমার এক এক দিন এক এক রকমভাবে যায়। দেখা যাচ্ছে একদিন শ্যুট করা লাগে, একদিন স্ক্রিপ্ট রেডি করা লাগে, একদিন দেখা যাচ্ছে রিসার্চ করা লাগে। সো আলাদা আলাদা দিনে আলাদা আলাদা রুটিন আমার যায়। আবার পড়ালেখার মানে রুটিনটাও ঠিক এইরকমই। 9-10-এ প্রচুর পরিমাণে পড়া, আপনারা জানেন প্রচুর পরিমাণে বই, এক এক দিন এক একটা পড়া লাগে। সো দ্যাটস ইট, এক এক দিন এক এক রকম যায়। যখন আমি প্রয়োজন মনে করি বা যখন আমার কোনো কিছু একটা আর্জ ফিল হয় যে এখন এই কাজটা করার দরকার, তখন আমি ওই কাজটা করি। তাছাড়া ডেইলি রুটিন বানালে ওইভাবে ফলো করা হয় না, আপনারাও জানেন। মানে এই জিনিসটা ফলো করা আসলে অনেক কঠিন। সো যারা এই জিনিসটা মেনটেন করতে পারেন ডিসিপ্লিন, তাদেরকে আমার পক্ষ থেকে একটা স্যালুট। তারপরের প্রশ্নটা করেছেন কবিতা 10, ফেভারেট হবি। আচ্ছা, আমার ফেভারেট হবি মেইনলি হচ্ছে এই ভিডিও এডিট করা, ভিডিও শ্যুট করা, কোনো একটা স্কিল লার্ন করা, এই জিনিসগুলো আমার ফেভারেট হবি। প্লাস আমার বিজনেস স্টাডি করতে খুবই ভালো লাগে, কোন বিজনেস কীভাবে কাজ করে বা মার্কেটিং স্ট্র্যাটেজিগুলো, এই জিনিসগুলো আমার খুবই ভালো লাগে শিখতে। এইগুলো আমার মূলত ফেভারেট হবি। আর তাছাড়া মেইনলি আমার বিভিন্ন জায়গার হিস্টোরিগুলো জানতে ভালো লাগে, বিভিন্ন মানে গ্লোবালি, শুধু বাংলাদেশের ভিতর না, গ্লোবালি প্রাচীন যে হিস্টোরিগুলো আছে, অ্যানশিয়েন্ট যে হিস্টোরিগুলো আছে, সেগুলো জানতে আমার ভালো লাগে। দ্যাটস আমার হবি। তারপরের কমেন্টটা করেছেন MH মুহিব, ইনি আমার এক সিনিয়র বড় ভাই ডিবেটের। তিনি কমেন্ট করেছেন বিগ ফ্যান ছোট ভাই, বিগ ফ্যান। থ্যাংক ইউ ভাই। তিনি কমেন্ট করেছেন তো ভাই 500 তো হলো, 1K কবে হবে? ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর সিলভার প্লে বাটন কবে হবে ভাই? আমাদের টার্গেট আছে সিলভার প্লে বাটন নিয়ে আসার, ইনশাল্লাহ আমরা নিয়ে আসতে পারবো খুব শীঘ্রই। এখন সম্পূর্ণটাই আল্লাহর উপর, আল্লাহর ইচ্ছা। আর আপনারা সাপোর্ট দিলে ইনশাল্লাহ খুব দ্রুতই আমরা এই মাইলস্টোনে পৌঁছাতে পারবো। বাই দ্য ওয়ে, ভালো থাক, সুস্থ থাক, যেহেতু তিনি আমার এক সিনিয়র। ডিবেটটা কন্টিনিউ কর। আমি একজন ডিবেটার রাজশাহী সার্কিটের, অ্যান্ড দ্যাটস ইট। ডিবেটটাও কন্টিনিউ করতে বলছেন, হ্যাঁ আমি ডিবেট কন্টিনিউ করব। হোপফুলি এসএসসি এর পর কোনো ফেস্টে দেখা হবে। আর স্টুডিও আপগ্রেড কর, এডিটিংটা স্লাইটলি বেটার করা যায়। আর কন্টেন্টের প্রেজেন্টেশন আর ইউনিকনেস আর একটু বাড়া। আই নো কেমনে কী করতে হবে তুই জানিস, তাও বড় ভাই হিসেবে একটু জ্ঞান দিলাম। না ভাই ঠিক আছে, আমার অ্যাকচুয়ালি সব কিছু আপগ্রেড করা উচিত। আমার গিয়ার হিসেবে জাস্ট আমার একটা স্ট্যান্ড, আমার একটা ফোন, আর এই যে এখানে যে মাইক্রোফোনটা দেখতে পাচ্ছেন সেইটা। আমি একটা ছবি তুলে দেখাই। এখন আপনারা যে গিয়ারটা দেখতে পাচ্ছেন, আমি যে ছবিটা তুলে দিয়েছি, এইটাই মূলত আমার স্টুডিও। এইটা দিয়ে আমি শ্যুট করি, এইটা দিয়েই আমি এডিট করি, এইটা দিয়েই ভিডিও আপলোড দেই। মূলত টেক কন্টেন্ট মানে তৈরি করার জন্য আমাদের প্রচুর পরিমাণে পশ স্টুডিও লাগে, প্রচুর পরিমাণে হচ্ছে গিয়ার্স লাগে। সো ওই জিনিসটা এখনও আমার কাছে নেই, ফাইন্যান্সিয়াল প্রবলেমের কারণে আমি এখনও আপগ্রেড করতে পারিনি। তবে ইন ফিউচার আমার যদি মনিটাইজেশন অন হয়, আমার এই সব আপগ্রেড করার প্ল্যানিং আছে। আপনারা বেশি বেশি লাইক সাবস্ক্রাইব করেন, যাতে আমি ওই জিনিসগুলো আপগ্রেড করতে পারি এবং আপনাদেরকে আরও ভালো কন্টেন্ট সার্ভ করতে পারি। তারপরের কোশ্চেনটা করেছেন আবারও দিল আফরোজা আক্তার রোজি। When and how did you get the desire to become a YouTuber? By the way, congratulations brother, 500 সাবস্ক্রাইবার হতে তিনি আমাদেরকে কংগ্রাচুলেশন দিয়েছেন। আচ্ছা, আমি বলেছি যে আমি যখন থেকে আমার হচ্ছে ইন্সপাইরেশন যারা, তাদের ভিডিও দেখা শুরু করেছি, স্যাম ভাইয়ের ভিডিও, ওয়াহিদ ভাইয়ের ভিডিও, এটিসির ভিডিও, এটিসির তুষার ভাইয়ের ভিডিও, তখন থেকে আমার একটা ডিজায়ার কাজ করেছে যে আমিও এই লাইনে আসবো, আমিও এই লাইনে ভালো করব। অ্যান্ড তখন থেকে আমার ভিডিও বানানোর আসলে প্ল্যানিংটা শুরু হয়েছে। দ্যাটস ইট। তারপরের কমেন্টটা করেছেন ইজি পিজি KC5XD, নামটা মানে ইউটিউবের ইউজার নেম, তার আসল নাম না। তিনি কমেন্ট করেছেন কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ কংগ্রাচুলেশনস দেওয়ার জন্য। ভাই সেট আপ কবে আপগ্রেড করবেন? ইনশাল্লাহ খুব দ্রুত। মানে সেট আপ আপগ্রেড করতে আসলে প্রচুর পরিমাণে টাকা দরকার হয়, যেটা এখন আমার কাছে নেই ফাইন্যান্সিয়াল প্রবলেমের কারণে। সো সেট আপ আপগ্রেড করতে গেলে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের লাইট লাগানো লাগে, তারপরে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা লাগে, অ্যাকোস্টিক ফোম দরকার হয়। সো এই জিনিসগুলো আমি করব ইনশাল্লাহ, খুব শীঘ্রই আমার প্ল্যানিং আছে। তো যাই হোক, এই হচ্ছে অবস্থা। অ্যান্ড আজকের ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে। আমি আপনাদের সবার কমেন্ট পড়ার চেষ্টা করেছি। এই ভিডিওটা আজকে এই পর্যন্তই। অ্যান্ড পাশে প্রচুর পরিমাণে শব্দ হচ্ছে, পাশে হচ্ছে কনস্ট্রাকশনের কাজ চলছে, ওইটা একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিতে ভুলবেন না। আপনাদের একটা লাইক আমাদের জন্য অনেক বড় ইন্সপাইরেশন। অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাতে হয়, আপনারা নিজেরাও জানেন যে একটা মোবাইল দিয়ে ভিডিও বানানো কী পরিমাণে কষ্ট। সো দ্যাটস ইট। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত টাটা।